স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এতে করে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবিচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। মঙ্গলবার টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যাত্রা করে আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে ট্রেন সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘতম এই সেতুটির। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পাড়ি দিল ট্রেন। যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সে পথ দিয়ে ট্রেন পার হতে সময় লাগত অন্তত 20 মিনিট। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির 4.8 কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে প্রায় 16,781 কোটি টাকা, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাইকা ঋণ দিয়েছে। ডুয়েল গেজেটের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে 100 বছর। 2020 সালের 29শে নভেম্বর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবার টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বতন্ত্র দীর্ঘতম রেল সেতুটি। এই উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়ন একটা কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। এই রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতুতে রেল লাইনটি খুলে ফেলা হবে। নতুন রেল সেতুর কারণে যাত্রীদের বাড়তি কিছু ভাড়া টোল হিসেবে গুনতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাইমন। ইমন, জানাবেন কেমন দেখছেন সেখানকার রেল সেতু উদ্বোধনের পর মানুষের প্রতিক্রিয়া, আনন্দ, উচ্ছ্বাস? হিমাদ্রি, আপনি জানেন যে এটি বাংলাদেশের দীর্ঘতম স্বতন্ত্র রেল সেতু। এই সেতুটি এর আগে যমুনা সেতু ছিল যমুনা বহুমুখী সেতু, সেই সেতুর সাথে একটি ট্রেন লাইন ছিল। সেই লাইনটি মূলত ফাটল দেখা দেওয়ার কারণে তার গতি কমিয়ে দিয়ে চলাচল করা হতো। তো এখন স্বতন্ত্র লাইন হওয়ার কারণে মূলত এখন যে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, এটি আরও দ্রুততম এবং সহজতম এবং যাত্রী পারাপারে খুবই সময় কম লাগবে বলে বলছে। কারণ হচ্ছে যে আগে এই যে গতিতে রেলটি যেত লাইনের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে, সেটি মূলত 20 থেকে 25 মিনিট সময় লাগতো, এবং এখন স্বতন্ত্র লাইন হওয়ার কারণে এই ট্রেনটি এখন 3 মিনিট 20 সেকেন্ড সময়ে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের পর্যন্ত যে রেল সেতুটি রয়েছে সেটি অতিবাহিত করা সম্ভব হবে। এবং এতে করে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সাথে এটি যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থার ডেভেলপমেন্ট আমরা বলতে পারি। তো এই সেতুটি মূলত জাপানের অর্থায়নে, জাইকার অর্থায়নে আপনার প্রায় 16,000 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। তো এটি আজকে রেল সচিব এখানে টাঙ্গাইল স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে উনি যেটি জানিয়েছেন যে এখানে আগে যে যাত্রী পরিবহনের যে খরচ ছিল তার চেয়ে কিছুটা খরচ এখানে বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে টোল আকারে যাত্রীদের টিকিটের সাথে এখানে সামান্য কিছু বাড়তি। ইমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন শাইমন, তিনি জানাচ্ছিলেন রেল সেতু উদ্বোধনের বিস্তারিত। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। যমুনার বুকে স্বতন্ত্র রেল সেতু পেয়ে উচ্ছ্বসিত নদী তীরের মানুষ। এই সেতু দিয়ে দ্রুততম সময়ে দেশের উত্তরের সঙ্গে মিলবে পূর্ব আর দক্ষিণের জনপদ। সেতুর প্রভাব দেশের অর্থ বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনেও। খরস্রোতা যমুনা, তার উপর দিয়ে ছন্দ তুলে যাচ্ছে ট্রেন। এমন দৃশ্যে চোখে মুখে খুশির ঝিলিক দুই পারের মানুষের। দেশের সবচেয়ে বৃহৎ স্বতন্ত্র রেল সেতুতে উত্তরের জনপদের সঙ্গে অর্থনীতির নব অধ্যায় শুরু হবে। 3 মিনিটের মধ্যেই যমুনা সেতু পার হলাম।
তো এটা আমার অত্যন্ত একটি ভালো লাগার কারণ। প্রায় সবগুলো ডিস্ট্রিক্টের সাথেই আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পর্যটন শিল্পের উন্নতি হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। 2 লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে। এতে খুশি নদী পাড়ের মানুষ সহ উত্তরাঞ্চলের বাসিন্দারা। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং সারা বাংলাদেশের যোগাযোগ অনেকটাই সাশ্রয় হবে এবং আমাদের জন্য খুব একটা সুবিধাজনক যানবাহন। দেশের মাটিতে নদীর ওপর সেতু, সেই সেতুর বাতাস ছড়িয়ে যাবে আন্তর্জাতিক বাণিজ্যেও। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই, এমনটা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আর অর্থ উপদেষ্টা বলছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। Unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern. সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা। আর ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পেছনে তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মঙ্গলবার এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে, সরকারটা একটাই বক্তব্য। আর অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটার মধ্যে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ব্রিফ করছেন, আমরা সেখানে যুক্ত হব। আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। একটু দুইটা বিষয় ছিল, আপনাদের নির্দেশনার কথা আমরা শুনছি সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের, একটু জানাবেন সেই কি বিষয়? অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 396 কোটি টাকারও বেশি 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। এটা আপনাদের সাথে আইনি প্রসেসটা কি হবে, এখন কি করবে টাকা। দর্শক, দুদক মহাপরিচালক মুক্তার হোসেনের ব্রিফ আমরা শুনছিলাম। যাচ্ছি পরের খবরে। বরগুনায় স্কুল শিক্ষার্থী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যা করা হয়। এরপর নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে বলা হয়েছে। এদিকে বরগুনায় 7ম শ্রেণীর কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজনের মুখে
কয়েকজন মুখে কাপড় গুজে অপহরণ করে এরপর তাকে ধর্ষণ করা হয়। পরের দিন কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্কে ফেলে রাখে। ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সৃজিত রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন এবং পরদিন স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে শাসাতে থাকে আসামিপক্ষ। 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন রাত 12:15টার দিকে বাড়ির পাশের ঝোপে মন্টু দাসের মরদেহ পাওয়া যায়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিটটি করেন। চরম আর্থিক সংকটের অজুহাতে এবারের ঈদে বেতন ভাতা দিতে না পারার শঙ্কায় 2 শতাধিক পোশাক কারখানা। আর তাহলে ঈদের আগে ন্যায্য পাওনা পাবে না প্রায় 3 লাখ শ্রমিক। উদ্যোক্তাদের আক্ষেপ, সরকার নিজের দায় মেটাতে প্রচুর টাকা ছাপালেও পোশাক খাতে প্রণোদনার টাকা পরিশোধ করছে না। সেই সঙ্গে মিলছে না সহজ শর্তের ব্যাংক ঋণও। 21 মার্চ বা 20 রোজার মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা সহ সব পাওনা পরিশোধের সরকারি নির্দেশ আছে। সে হিসাবে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ ভাতা ও মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করতে হবে উদ্যোক্তাদের। শিল্প মালিকরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। উল্টো বেতন বোনাস না দিতে পারার ঝুঁকি আছে 2 শতাধিক কারখানায়। 160-70 থেকে ধরে 200 ফ্যাক্টরি তারা মিডিয়াম একটা সংখ্যার মধ্যে আছে। গভর্নমেন্ট যেটা বলেছে 20 তারিখের মধ্যে বেতন ভাতা দিয়ে দেবে সব। 20 তারিখের মধ্যে পারবে এমন, হয়তো তার টাকা 22 তারিখে আসবে। হ্যাঁ, 22 তারিখ কিছু টাকা আসলো, তখন সে বোনাসটা দিয়ে দিল। এরপরে সে ওয়েট করবে, বাকি যে মার্চের যে অ্যাডভান্সটা, তো সেই ক্ষমতা সে দিবে লাস্ট দিনে। সংকটে থাকা উদ্যোক্তারা শ্রমিকের বকেয়া পরিশোধে তাকিয়েছিল সরকারের দিকে। প্রত্যাশা ছিল শ্রমিকের পাওনা পরিশোধে সরকার সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে। যদিও প্রচুর পরিমাণ অর্থ প্রিন্ট করা হচ্ছে, কিন্তু এটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা যে ব্যাংকিং সেক্টর থেকে যে টাকাটি আমাদের পাওয়ার কথা, যে পরিমাণ প্রবাহ আমরা তারল্য পেয়ে থাকি, সেই পরিমাণ তারল্য আমরা পাচ্ছি না এবং এটি ইন্টারেস্ট রেট অনেক পরিমাণ বেড়ে গেছে। এই অবস্থায় একটি চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্যই গার্মেন্টস সেক্টর আছে। উদ্যোক্তাদের অভিযোগ, বিজিএমই এর নেতৃত্ব শূন্যতার কারণেই সরকারের কাছে তাদের বার্তা যায়নি। রুগ্ন যারা ক্ষুদ্র মাঝারি যারা আছে ফ্যাক্টরিগুলো, তো এগুলো নিয়ে যে আমাদের কেউ কাজ করছে না। আসলে নির্বাচিত বোর্ড থাকলে এগুলো সম্ভব। প্রশাসক অথবা সহায়ক কমিটি দিয়ে কতটা কার্যকর হবে আমরা এখনো সামনেই বোঝা যাবে। এরই মধ্যে বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, শিগগিরই ব্যবস্থা না নিলে ঈদের আগে পরিস্থিতি আরও কঠিন হবে। এই সেক্টরকে অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং যারা আন্দোলন করতেছে, আমাদের শ্রমিক ভাইয়েরা কিন্তু আসলে আন্দোলন করার জন্য তারা মোটেও প্রস্তুত না। শ্রমিক নামধারী কিছু লোকের মধ্যে ঢুকে পড়েছে। এই অবস্থায় ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়াতে দ্রুত প্রণোদনার টাকা ছাড় করা সহ ব্যাংকগুলোকে উদার হওয়ার অনুরোধ জানিয়েছেন শিল্প মালিকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদবাজারের খবর। ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই, তবে এ সময় গৃহিণীদের থাকে কিছু ভিন্ন পরিকল্পনা। জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিসও স্থান পায় তাদের কেনাকাটায়। আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা। ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন। জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা। কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট, কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য। অ্যাজ এ হাউসওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য। ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিন। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম। তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা। ঈদে অনেক সময় হচ্ছে আপনার গেস্ট বাসায় আসে, আপ্যায়ন করতে অবশ্যই কাপ, ফ্রিজ এগুলো দরকার পড়ে। সেক্ষেত্রে এগুলো এই আইটেমগুলো ঈদে যায়, তবে স্লো। আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান, ডিনার সেট, গ্লাস, চামচ সেট, কাটলারিস, এগুলোই বেশি নেয় আর। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
এখন দেখবেন ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে রকমারি মুখরোচক ইফতারের আয়োজন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মানুষ। জিলাপি হালিমের পাশাপাশি বিফ কালাভুনা মাটন লেগের রয়েছে বিশেষ চাহিদা। পছন্দের সব ইফতারি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। অফিস ছুটির পর বাসা যাওয়ার সময় পরিবারের সাথে ইফতার করতে বাড়তি কিছু ইফতার সামগ্রী নিতে বনানীর নামিদামি হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড়। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালা ভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানান ইফতার সামগ্রী মিলছে এখানে। রয়েছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, থাই চিকেন সহ নানান রকম মুখরোচক খাবার। বাহারি আর মনের মতো ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। খাসি লেগ রোস্ট নিতেছি, মুরগি নিতেছি, কাবাব নিতেছি, আর দেখি কি নেওয়া যায়। বাসায় অনেক সময় আত্মীয় স্বজন আসে অথবা একটা ইফতার পার্টি বা একটা গেট টুগেদার করার জন্য আমরা অনেক সময় এখান থেকে নিয়ে থাকি। লেগ রোস্ট, তারপর হচ্ছে খাসির কালাভুনা, আর হচ্ছে প্লেন পরোটা, এগুলো স্পেশালি এগুলোর জন্য এখানে বেশি আসা। গেল বছর তুলনায় এবার ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো, বিক্রিও বেশি। খিরি কাবাব, মাটন বিরিয়ানি এগুলাই সবচেয়ে বেটার, সবচেয়ে চয়েস করে। চাইনিজের অনেক আইটেম আছে, গ্রিল চাপ আছে, কালো ভুনা আছে, তারপর পেস্তা বাদামের শরবত আছে, লাচ্ছি লাবাং আছে। ক্রেতারা বলছেন হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে একই ছাদে নিচ্ছে ইফতার সামগ্রী কিনতে পেরে সন্তুষ্ট তারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রাহকদের সম্মানে আয়োজিত হলো বাংলাদেশ শেল লুব্রিকেন্টের ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ইফতার দোয়া মাহফিল এবং নৈশ ভোজ। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজন হয়। দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার প্ল্যান্ট এবং মোটরযান লুব্রিকেন্টের গ্রাহকরা এই আয়োজনে অংশ নেন। র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী আয়োজন পরিণত হয় মিলনমেলায়। এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। দুপুরে পরিষদের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান দলটির মুখপাত্র ফারুক হাসান। এক দফা পিছিয়ে পুলিশের বিশেষ শাখার এসবি পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান সহ ৮ আসামির বিরুদ্ধে রায় আজ। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে রায় প্রস্তুত না হওয়ায় পেছানো হয় তারিখ। ঈদের আগে গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ৪৩তম বিসিএস এর গেজেটে বাদ পড়ারা। বাদ পড়া ২২৭ জনের নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবি জানিয়ে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত হয়েছে। ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শেষ রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় সাইদুল ইসলাম বাড়ির উঠানে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।